ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখতে পারি। সো ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং শেখার জন্য আমাদেরকে শুরুতেই কিছু ফরম্যাট নর্মাল ওয়েতে মনে রাখতে হবে। অনেক ভার্বের অনেক ধরনের ফরম্যাট আছে, বাট আজ আমরা বেসিক যে ফরম্যাটগুলো আছে যেগুলো দিয়ে আমরা টুকটাক ইংরেজি লিখতে পারবো, মোটামুটি মনের ভাব প্রকাশ করতে পারবো, তেমনই তিনটা ফরম্যাট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের ফিউচার, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। সো প্রথমেই আমাদেরকে মুখস্থ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের স্ট্রাকচার, দ্যাটস মিন হচ্ছে গঠন। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আগে আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে, ভার্বকে এবং অবজেক্টকে। সো ফার্স্টলি এই বিষয়ে আলোচনা করা যাক। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজ যে করে সেই হচ্ছে সাবজেক্ট। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি ভাত খাই, তো এক্ষেত্রে খাওয়া কাজটা কে করছে? আমি। সো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে কে? আমি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ভার্বটা কি? কোনো কাজ করাটাই, যে যার মধ্যে অ্যাকশন নিহিত থাকবে, দ্যাট ইজ ভার্ব। তাহলে হচ্ছে আমি ভাত খাই, এর মধ্যে অ্যাকশনটা কি? খাওয়া। সো ভার্বটা হচ্ছে কি? খাওয়া। খাওয়ার ইংরেজি কি? ইট। এবার বাকি থাকলো হচ্ছে অবজেক্ট। আমাদের ন্যাচারালি প্রায় মোস্ট অফ দ্য সেন্টেন্সে অবজেক্ট থাকে, কোথাও কোথাও থাকে না, সেও ব্যতিক্রম কথা, বাট অবজেক্ট আমাদের জানার দরকার আছে। এর জন্য যদি আমরা কখনো প্যাসিভ করতে যাই, তো প্যাসিভ করতে গিয়ে আমাদের একটা ভুল ধারণা হচ্ছে ভার্বের পরে যত অংশ আছে প্রত্যেক মানে পুরো অংশটাই হচ্ছে অবজেক্ট, বাট আগে স্পেসিফিকলি জানতে হবে যে আসলে অবজেক্ট কতটুকুন। সো অবজেক্ট হতে হলে তোমাকে সাবজেক্টের কাছে কোশ্চেন করতে হবে যে কি বা কাহাকে দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই সাধারণত অবজেক্ট বলা হয়। এবার কি, যেমন আমি কি খাই? আমি ভাত খাই। তো এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে কি? ভাত। এবার হচ্ছে কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে কেমন? আমি তাহাকে চিনি। তো আমি কাহাকে চিনি? আমি তাহাকে চিনি। এই যে তাহাকে, তো এই তাহাকে, এটাই হচ্ছে কি? অবজেক্ট। সো আমরা অলরেডি জেনে গিয়েছি সাবজেক্টকে, ভার্বকে এবং অবজেক্টকে। সো শুরুতেই আসা যাক, আমরা যদি কোনো সিকোয়েন্সকে বর্তমানে চিন্তা ভাবনা করি, তো আমরা যেহেতু এখানে প্রত্যেকটা স্ট্রাকচারই হচ্ছে ইনডেফিনিট নিয়ে, তো ইনডেফিনিট সম্পর্কেও আমাকে ছোটোখাটো একটু আলোচনা করেই যেতে হবে। ইনডেফিনিটটা কি? ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ। তো আমরা কিভাবে ভাববো? ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট যদি আমরা বুঝি, বর্তমানকালে সাধারণভাবে যে সব ভার্বের কাজ সংগঠিত হয় প্রত্যেকটা ভার্বই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটটা কি? ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ যে কাজটা অতীতকালে হয়েছিল এমন বোঝাবে, সেক্ষেত্রে ভার্বটা কি হয়ে যাবে? ফার্স্ট ইনডেফিনিট। একইভাবে হচ্ছে ভার্বের কাজটা সাধারণভাবে যদি সংগঠিত হয়েছিল এমন বোঝায়, তাহলে ভার্বটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট ফর্ম। ওকে, নেক্সট হচ্ছে ফিউচার। ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে এমন বুঝাইলে তখনই আমরা ফিউচার ফর্মটা ব্যবহার করতে পারি। এখন ইনডেফিনিট করার জন্য আমাদেরকে আরও কিছু সিকোয়েন্স, আরও কিছু সিমটম দেখে বুঝতে হবে যে এই ভার্বটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সো সিকোয়েন্সগুলো যেমন হচ্ছে, আমরা যদি কোথাও অভ্যাস বুঝাই, যেমন প্রত্যেক দিন হাঁটি, আমি প্রতিদিন সকালে হাঁটি, আমি প্রতিদিন সকালে চা খাই, এমন এই যে প্রত্যেক দিন অভ্যস্ততা বুঝাইলে সেক্ষেত্রে ভার্বটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডেফিনিট হবে। অন্য আরেকটা কথা হচ্ছে চিরন্তন সত্য, যে কথা আমার জন্য সত্য, তোমার জন্য সত্য, ইভেন কি পৃথিবীর সব মানুষের জন্য সত্য, সেই সব ভার্বটাই হচ্ছে চিরন্তন সত্য। যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সারা পৃথিবীর মানুষের কাছে সত্য। পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে ওঠে। তো এই যে চিরন্তন সত্য এবং হচ্ছে হ্যাবিচুয়াল যে অ্যাকশনটা থাকে, এইগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এছাড়াও প্রেজেন্ট ইনডেফিনিট চেনার জন্য তোমাদেরকে আরও কিছু অ্যাডভার্বকে মুখস্থ রাখতে হবে, যেমন হচ্ছে টুডে, জেনারেলি, ইউজুয়ালি, রেগুলারলি,
এরপর হচ্ছে occasionally, often, etc. তো এসব যদি কখনো তুমি দেখো তাহলে ইজিতেই বুঝে নিতে পারবে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। সো আই হ্যাভ টু ফলো দিস রুলস, ফলো দিস স্ট্রাকচার। দ্যাটস মিন হচ্ছে সাবজেক্ট প্লাস বি অন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমাকে এবার যেতে হবে হচ্ছে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। কখন আমরা বুঝবো যে ভার্বটা ফার্স্ট ফর্মে হবে? ন্যাচারালি অতীতকালের কোনো ব্যক্তিকে, অতীতকালের কোনো ঘটনাকে নিয়ে যদি কথা বলতে হয়, কোনো প্যাসেজ লিখতে হয় অথবা কোনো একটা রাইটিং লিখতে হয়, কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয়, এই প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে ভার্বের ফার্স্ট ইনডেফিনিট হয়। এবং যদি সাধারণভাবে চিন্তা করা হয় সবগুলোই হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু অ্যাডভার্ব সাধারণত আমরা সেন্টেন্সের ভিতর যদি দেখি তাহলে সহজেই বুঝতে পারবো যে এটা ফার্স্ট ইনডেফিনিট। হাওয়ে কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে যেমন হচ্ছে ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে কি? গতকাল। এরপর হচ্ছে লাস্ট, টু, লাস্ট, এগো, ওয়াজ, এই যে যে শব্দগুলো, লাস্ট মানে হচ্ছে গত, লাস্ট ইভিনিং, লাস্ট ওয়েডনেসডে, লাস্ট ফ্রাইডে, এমন যদি হয় তাহলে অতীতকাল। এগো দ্যাটস মিন হচ্ছে অতীতের অনেক আগের কথা। অ্যাট অন দ্য টাইম, এটাও কি অনেক আগের কথা। এই ধরনের অ্যাডভার্ব যখন আমরা সেন্টেন্সের মধ্যে দেখব তখন আমরা সহজেই বুঝে নিব যে এটা হচ্ছে ফিউচার এবং ফিউচার ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সো লাস্ট ওয়ান ইজ হচ্ছে ফিউচার টেন্স। হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ফিউচার টেন্স। অ্যান্ড ফিউচার টেন্সে আমরা যদি ফিউচার টেন্সকে সহজভাবে বুঝতে চাই তাহলে কি করতে হবে? ভবিষ্যৎকালে যদি সাধারণভাবে কোনো কাজ হয়, যেমন আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি পড়াশোনা করব, এরকম কিছু কিছু যে সেন্টেন্স আমরা দৈনন্দিন সচরাচর বলে থাকি, বাট ইট সিমস টু মি দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড হাউ ওয়ান ম্যান ক্যান স্পিকিং ইন ইংলিশ। বাট ইংরেজিতে কথা বলা আসলে অনেক বেশি কষ্টের ব্যাপার না, দৈনিক প্র্যাকটিস করলে। আর আমাদের এই চিন্তা ভাবনাটা যদি থাকে যে আমাদেরকে ইংরেজি শিখতেই হবে, তাহলে ইংরেজিতে কথা বলা কি বিশ্ব জয় করাও তেমন কোনো বিষয় না। তাহলে আমরা এবার চিন্তা ভাবনা করি যে এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কয়েকটা সেন্টেন্স দেওয়া হয়েছে। যেমন আমি বলেছিলাম যে টেক্সটের মধ্যে থেকেই আমরা ইংরেজি শিখব। তো টেক্সটের মধ্যে আজকের এই পার্টটা হচ্ছে আমাদের ক্লাস 6 এর একটা পার্ট। এই পার্টের মধ্যে মেধাস ড্রিম এখানে আমাদের টেন্সের পোর্শন ছিল। এই টেন্সের পোর্শন থেকেই আমি যথারীতি যতটুকু সম্ভব তোমাদেরকে স্পিকিং ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর চেষ্টা করছি। তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হলে সাধারণভাবে যদি কোনো কাজ হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিয়ার। এখানে একটা সেন্টেন্স আছে, টুডে আই রিড অ্যান এসে অন দ্য সুন্দরবনস। তার মানে হচ্ছে কি, আজ আমি সুন্দরবন সম্পর্কে একটা রচনা পড়ি। আজ আমি সুন্দরবন সম্পর্কে একটা রচনা পড়ি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি হয়েছে, এখানে আমরা খেয়াল করি আই কে পড়ে? আমি। সো সাবজেক্ট কে? আমি। এবার আজ বলতে কি বর্তমান সময় বুঝিয়েছে, সো ভার্বটা প্রেজেন্ট ফর্ম। বাদবাকি তো সেমই আছে। এটাকেই যদি আমরা ফার্স্ট ফর্ম করতে চাই, কারণ আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সকে এভাবে কনভার্ট করে করে শিখতে হবে যে একটা কথা বললাম, এই কথাটা যদি বর্তমানে এমন হয়, অতীতে কেমন ছিল, ফিউচারে কেমন হবে, তাহলেই দেখা যাবে যে স্ট্রাকচারটাও সহজ হবে এবং লেখাটাও সহজ হবে, কথা বলতেও সুবিধা হবে। ওকে, তো আমরা এখানে যাচ্ছি ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে কি হবে। তো ভার্বের পাস্ট ফর্মে তো এখানে যে রুলসটা আছে, সাবজেক্ট সেম ওয়েতে সাবজেক্ট সেমই থাকবে, শুধু এখানে চেঞ্জ হবে ভার্বের ভি2। তো আমরা জানি রিড হচ্ছে এমন একটা ভার্বের তিনটা ফর্মে এক, ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম and first participle. All types of verb format is read. So এখানে কোনো চেঞ্জই হবে না। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা এখানে যদি তুলে দিই তাহলেই ভার্বের ভি2 হয়ে যাবে। ভি2 অর্থাৎ পাস্ট ফর্মের একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই রিড অ্যান এসে অন সুন্দরবন, এই কথাটা যদি আমরা বলি টুডে, কিন্তু এই ক্ষেত্রে আমরা টুডে বলতে পারবো না, টুডে জায়গায় আমরা ইয়েস্টারডে তুলে দিতে পারি। ইয়েস্টারডে আই রিড অ্যান এসে, এই ইয়েস্টারডে শব্দটা থাকার সাথে সাথেই আমি বুঝে গেলাম যে এই সেন্টেন্সটা কি হয়েছে, পাস্ট ফর্মে। সো ইয়েস্টারডে আই রিড অ্যান এসে অন সুন্দরবন, দ্যাটস মিন হচ্ছে গতকাল আমি সুন্দরবন সম্পর্কে একটা এসে অর্থাৎ প্রবন্ধ পড়েছিলাম। এটাকেই যদি আমরা ফিউচারে করতে চাই তাহলে কি হবে, ফিউচারে করতে গেলে যেমন সাবজেক্ট সেমই জায়গায় থাকবে, বাট ফিউচারের ক্ষেত্রে আমাদের এই অ্যাডভার্বটাকে চেঞ্জ করতে হবে। টুডে বলার সাথে সাথেই বোঝা যাবে যে প্রেজেন্ট ফর্ম। সো হাউ উই can transfer it into future tense. So
we have to find out such kind of adverb so that we can understand this is the future tense. যেমন tomorrow, এই to এর জায়গায় যেমন আমরা এখানে yesterday করেছিলাম, এখানে আমরা tomorrow করতে পারি। সো কি করতে পারি? tomorrow। নেক্সট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ঠিকই থাকবে শ্যাল আর উইল। আমরা যদিও বা আগে আয়ের পরে শ্যাল ব্যবহার করতাম, বাট রিসেন্টলি বইগুলোতে দেখা যাচ্ছে যে শ্যালের ইউজটা আর নেই, আয়ের পরে শ্যাল ব্যবহার না করে উইলই ব্যবহার করে। সো কি হবে? ফিউচার টেন্সে ইয়েস্টারডে জায়গায় হবে টুমরো। টুমরো আই উইল রিড অ্যান এসে অন সুন্দরবনস, দ্যাট মিনস হচ্ছে আগামীকাল আমি সুন্দরবন সম্পর্কে একটা প্রবন্ধ পড়ব। তাহলে একই জায়গায় আমরা একটু ভালোভাবে চিন্তা করি। প্রথমে হয়েছিল কি, আমি আজ সুন্দরবন সম্পর্কে একটা প্রবন্ধ পড়ি। অতীতকালে যদি হয় গতকাল আমি সুন্দরবন সম্পর্কে একটা প্রবন্ধ পড়েছিলাম। ফিউচারে যদি হয় আমি আগামীকাল সুন্দরবন সম্পর্কে কোনো প্রবন্ধ পড়ব। এই ধরনের অ্যাডভার্ব যুক্ত যদি ভার্ব থাকে তাহলে কি চেঞ্জ করতে হলে একই সাথে আমাদের অ্যাডভার্ব সহ চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট চলে যাওয়া যাক। আমাদের পরের সেন্টেন্সটা আছে ইট মেক্স মি ইন্টারেস্টেড টু ভিজিট সুন্দরবন। তো এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট করি তাহলে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী দেখি। ইট মেক্স মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন। এখানে ইটটা হচ্ছে কি ইহা, কে আমাকে করেছিল, তাহলে কে করেছিল? এখানে এই করার কথাটা, তৈরি করার কথাটা কে করেছিল? ইট। সেহেতু ইটটা হচ্ছে সাবজেক্ট। মেক্স যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম করার জন্য থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে এস অর ইএস যুক্ত হয়। এখানে একটা কথা আছে যে আমরা কোথায় এস আর কোথায় ইএস যুক্ত করব। ভার্বের লাস্ট যে লেটারটা আছে এটা যদি আমরা দেখি যে ভাওয়েল আছে সেক্ষেত্রে আমরা ভাওয়েলের পরে ইএস করব, আর যদি কনসোনেন্ট থাকে শুধুমাত্র এস করলেই হয়ে যাবে। ইট মেক্স মি ইন্টারেস্টেড টু সুন্দরবনস টু ভিজিট দ্য সুন্দরবনস, অর্থাৎ আমার সুন্দরবনে ভ্রমণ করতে খুবই আনন্দদায়ক মনে হয়েছিল, খুবই মজা লেগেছিল। এটাকে লাগে এটাকে যদি আমরা অতীতকালে করি, ইট মেকের জায়গায় শুধু মেড, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে ভার্বটা। ইট মেড মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন। আর এটাকে যদি ফিউচার করি তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? ইট উইল মেক মি। মনে রাখতে হবে এখানে ইয়েস থাকলেও এটা পাস্ট ফর্মের ক্ষেত্রে মেড হয়েছিল, আর ফিউচার ক্ষেত্রে উইল অথবা শ্যালের পরে, অর্থাৎ যে কোনো মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নট অনলি প্রেজেন্ট ফর্ম, ইট ইজ দ্য বেস ফর্ম। দ্যাটস মিন হচ্ছে এই ভার্বের সাথে না কোনো প্রকারের ইএস অথবা এর সাথে কোনো আইএনজি যুক্ত করা যাবে না। সো এই ফিউচারটা কি হবে? ইট উইল মেক মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন। ওকে, নেক্সট পোর্শন, অ্যান্ড আই ডিসাইড টু ভিজিট ইট নেক্সট মান্থ। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসেই আমি ওখানে ভিজিট করতে যাব। আগামী মাসে আমি ভিজিট করতে যাই। এক্ষেত্রে অবশ্য একটু কেমন যেন একটু ওয়ার্ড মনে হচ্ছে। আর নেক্সট শব্দটা থাকলে আমরা মোটামুটি চিন্তা করি যেটা ফিউচার থাকে। যাক, পরবর্তীতে আমরা যাই। এর মতোই থাকবে, সাবজেক্ট আইয়ের মতোই থাকবে, শুধু ডিসাইডেড জায়গায় ফার্স্ট ফর্ম হয়ে হবে ডিসাইডেড। সো and I decided to visit it next month, এবং এটাকে যদি ফিউচার করি তাহলে and I will decide to visit it next month. Next, I will take my parents' permission. I also take my parents' permission. That's mean হচ্ছে আমি আমার বাবা মার কাছ থেকে অনুমতি নিই। এক্ষেত্রে সাবজেক্ট আই ঠিকই জায়গায় থাকলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটা ফরম্যাট আছে যে এখানে সাবজেক্ট আর এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যে থাকে সে অ্যাডভার্ব। এখন কোথাও যদি তোমাকে ফাইন্ড আউট করতে হয় যে এই অলসোটা কোন পার্টস অফ স্পিচ, তোমার পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো ধারণাই নাই, নো ওয়ে, তাতেও কোনো সমস্যা নেই। তোমাকে যখন দেখবা যে সাবজেক্টের পরে ভার্ব না বসে অন্য কোনো ওয়ার্ডটা বসেছে তাহলে এই ওয়ার্ডটা অবভিয়াসলি এবং নিঃসন্দেহে অ্যাডভার্ব হবে। স্যার পাস্ট ফর্ম যদি করি, আই অলসো টেক না হয়ে এখানে হয়ে যাবে টুক। আই অলসো টুক মাই প্যারেন্টস পারমিশন। এটাকেই যদি আমরা ফিউচার করতে চাই তাহলে হবে আই অলসো, আই উইল, অর আই শ্যাল অলসো
take my parents permission and last one is I am very happy now আমি এখন খুবই খুশি এটাকে প্রেজেন্ট ফর্ম এটাকে যদি আমি ফার্স্ট ফর্ম করি তাহলে কি হবে শুধু আমের জায়গায় এই আমটারই শুধু চেঞ্জ হবে am না হয়ে এটাকে পরিবর্তন হয়ে আমের ফার্স্ট ফর্ম আমরা জানি was so sentence will be turned into I was very happy now বললে তো আসলে বর্তমানে বোঝায় এটাকে অতীতকাল বোঝাতে দেন নেক্সট what will be the future I was করে যখন আমরা পাস্ট করলাম ফিউচারের ক্ষেত্রে আমরা এখানে দেখি প্রথমে আমরা সাবজেক্ট আনলাম কি I এর পরে shall অথবা will বসে এটা ফরম্যাট অনুযায়ী shall অথবা will বসবে বাট ইন্টারেস্টিং হচ্ছে এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব এটা মনে নেই এটা মনে হচ্ছে না কিন্তু ইট ইজ এ প্রিন্সিপাল ভার্ব বিকজ প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব এর মধ্যে ডিফারেন্স আছে অর্থাৎ আমাদের যে অক্সিলারি ভার্বগুলো আছে অর্থাৎ টু বি ভার্ব am is are was are টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এরপর একটা ভার্ব হয়েছে এবং এই ভার্বটা এর সিকোয়েন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে যেমন আয়ের পরে যদি একটা প্রিন্সিপাল ভার্ব থাকতো ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতো অর্থাৎ এই ভার্বটা তখন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতো দ্যাটস মিন তখন এটা কিন্তু আর প্রিন্সিপাল ভার্ব থাকতো না তখন অক্সিলারি ভার্ব হতো কিন্তু এখানে এ নিজেই নিজের দায়িত্বটা পালন করেছে অর্থাৎ কাউকে সহযোগিতা করতে যায়নি যে ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব কারো সহযোগিতার জন্য ব্যবহৃত না হয়ে নিজেই বস হয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে মনে করব প্রিন্সিপাল ভার্ব সব প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমরা এখানে আই উইল এম এভাবে ইউজ করা যায় না এর জন্য আমরা এর শর্ট ফর্মটা ইউজ করব আই উইল বি ভেরি হ্যাপি নাও না হয়ে কি হবে দেন হতে পারে অথবা ইন ফিউচার হতে পারে এভাবে যেহেতু অ্যাডভার্বটা বর্তমান কালের আছে আমাদের যদি ভবিষ্যতে সেন্টেন্সটাকে পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অ্যাডভার্বটাকেও ঠিক সেম ওয়েতে পরিবর্তন করতে হবে ওকে ডিয়ার স্টুডেন্টস ক্লাসটা অনেক বারে বারে দেখবে দেখে দেখে বুঝবে বোঝার মানে এর থেকে মোটামুটি ছোটখাটো দৈনন্দিন যে শব্দগুলো অর্থাৎ ঘুম থেকে উঠা থেকে শুরু করে তুমি সারাদিন যা কিছু করেছো কিনা এরকম করে প্রত্যেকদিন 10টা করে সেন্টেন্স লিখবে যে 10টা না বড় 5টা করে লেখো 5টা করে লিখে এটাকে বর্তমান ভাবে চিন্তা করে এটাকে আবার ভাববে যে এটাকে আমরা যদি অতীত ভাবে চিন্তা করি তাহলে অতীতকালের সেন্টেন্সটা কি হতো সরাসরি যদি তুমি ইংরেজিতে না লিখতে পারো সেক্ষেত্রে শুরুতেই বাংলায় উপরে লিখে নিবে লিখে এই ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আসলে ম্যাথমেটিক্সের সূত্রের মতো করে ব্যবহার করবে দেন দেখবে যে আস্তে আস্তে তুমি একদিন লেখায় বস হয়ে গেছো একই সাথে দেখা যাবে আমাদের নিউ কারিকুলাম থেকে শুরু করে যে কোনো কিছু আমরা যদি ইংরেজিতে লিখতে চাই অনেকে আছে অনেক কিছু বলতে পারে বাট লিখতে পারে না বলা তো গ্র্যাজুয়ালি হয়ে যায় কথা বলতে বলতে একজন মানুষ কথা বলা শিখেই যায় কিন্তু একজন মানুষকে যদি লিখতে হয় তখন তাকে কিন্তু জানতে হয় দ্যাটস মিন সেই পর্যায়ে সে শিক্ষিত হয় সো তোমাকে যদি এক্সপার্ট এবং স্মার্ট হতে হয় অবভিয়াসলি ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখতে হবে এর বিকল্প কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে